সুপ্রিয় বন্ধুরা, আজকে পাঠ করব 1970 সালের নির্বাচন পূর্ব টালবাহানা এই অনুচ্ছেদটির একটি ছোট্ট কথোপকথন, যেটি কর্নেল জি.এল. হাইড, অধ্যাপক চৌধুরী এবং মিস্টার আজমের মধ্যে হয়েছিল। কর্নেল জি.এল. হাইড: একজনের এক ভোট নীতির ভিত্তিতে জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জাতীয় পরিষদ কি পূর্ব পাকিস্তান থেকে অধিক সংখ্যক লাভ করবে? অধ্যাপক চৌধুরী: হ্যাঁ। কর্নেল হাইড: তার অর্থ কি? এই যে পূর্ব পাকিস্তান সবসময় সংখ্যাগরিষ্ঠ থাকবে? অধ্যাপক চৌধুরী: হ্যাঁ, যদি কেউ গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে একজনের এক ভোট নীতিকে গ্রহণ করতেই হবে। এবং আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাপক সভায় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বলে কোনো কিছু থাকবে না। অবশ্য দলের ভিত্তিতে তার প্রকাশ ঘটতে পারে, তবে যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা আশা করি এই সাধারণ পার্থক্য থাকবে না। কাজেই পূর্ব পাকিস্তানের সদস্যদের একটি মাত্র দলে সংঘবদ্ধ হয়ে ক্ষমতার মোকাবেলা করার প্রশ্নই ওঠে না। যদি তাই হয় তাহলে এর অর্থ হবে পাকিস্তানের বিলুপ্তি, এবং আমরা পুরোপুরি আশাবাদী যে এমন অবস্থা কখনোই ঘটবে না। মিস্টার আজম: অবস্থা যদি এমন হয় প্রতিটি ব্যাপারই পূর্ব পাকিস্তান বনাম পশ্চিম পাকিস্তানের ভিত্তিতে মীমাংসিত হচ্ছে, তাহলে এক্ষেত্রে সরকার কি কর্মপন্থা গ্রহণ করবেন? অধ্যাপক চৌধুরী: এটা কিছুতেই পশ্চিম পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য হবে না। মিস্টার আজম: এমত অবস্থায় সরকার কি করবেন এবং বলবেন নাকি তোমরা নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে পারোনি, সুতরাং আমাদের নতুন নির্বাচনে ফিরে যেতে হবে? অধ্যাপক চৌধুরী: আমি আপনাদের আগেই বলেছি যে পশ্চিম কিংবা পূর্ব পাকিস্তান থেকে একক সংখ্যাগরিষ্ঠ দল আবির্ভাবের কোনো সম্ভাবনা নেই। আমি ব্যক্তিগতভাবে পুরোপুরি আশাবাদী যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে এ ধরনের ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেবে না। অধ্যাপক চৌধুরীর মন্তব্য থেকে এই তিনটি বিষয় আমার কাছে স্পষ্টরূপে দেখা যায়। এই বিষয়টি লেখক বর্ণনা করছেন। 1. পূর্ব বাংলায় বসবাসকারী দেশের সংখ্যাগরিষ্ঠ জনতা একই কণ্ঠে জনরায় দেয়, তা পশ্চিম পাকিস্তান সেই গণরায় গ্রহণ করবে না। 2. যদি সেরূপ ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয় তাহলে রাষ্ট্রের সর্বনাশ হলেও পশ্চিম পাকিস্তান তা প্রতিরোধ করবে। 3. তার বিবৃতি থেকে আমাদের মনে এই বিশ্বাস জন্মেছে যে পূর্ব ও পশ্চিমের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বই যে বৃদ্ধি পেয়েছিল, শেষের দিকে সরকার সে সম্পর্কে অবহিত ছিলেন না। তখন সরকার সরলভাবে বুড়ো আঙ্গুল মচড়াচ্ছিলেন আর পরিস্থিতির উন্নতি আশা করছিলেন। প্রথম দুটি পয়েন্ট থেকে ব্যাখ্যা যা পরবর্তী ঘটনা, অর্থাৎ দ্য রেপ অব বাংলাদেশ বা বাংলাদেশের উপর নৃশংস বর্বরতার কারণ খুঁজে পাওয়া যাবে। প্রেসিডেন্টের মনে গণতন্ত্রের স্বরূপ কি ছিল এবং বাংলাদেশে নৃশংস সামরিক কর্মব্যবস্থা গ্রহণের পেছনে যে ম্যাকিয়াভেলি সুলভ মানসিক প্রবণতা বিরাজ করেছিল তা তলিয়ে দেখতে যারা অনিচ্ছুক ছিলেন, এই ঘটনা তাদের চোখ খুলে দেবে। অধ্যাপক চৌধুরীর তৃতীয় মত মেনে নিতে পারছি না বলে আমি দুঃখিত। যোগ্য গোয়েন্দা বাহিনী থাকা সত্ত্বেও নির্বাচনের পূর্বে
সরকারি বাঙালি অনুভূতির তীব্র প্রবণতা সম্পর্কে অপরাধীর ন্যায় নির্বোধ ছিল, কিংবা অবিশ্বাস্যভাবে অন্ধ ছিল। এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। আমি পূর্বেই উল্লেখ করেছি যে শাসক গোষ্ঠী সূচনায় এই ভুল হিসাবের কথা স্বীকার করতে অনিচ্ছুক থাকতে পারেন, কিন্তু পরবর্তীকালে সাক্ষ্য প্রমাণের স্তূপ এত বিরাট হয়েছিল যে নির্বোধ এবং অন্ধরাও তা প্রত্যাখ্যান করতে পারে না। সরকার নির্বোধ কিংবা অন্ধ কোনোটাই ছিল না। বস্তুত সরকার বিপদের উপলব্ধি করতে পেরেছিলেন এবং তা প্রতিরোধ করতে সর্বশক্তি নিয়োগ করেছিল। ভালোভাবে ব্যাখ্যা করলে দেখা যাবে যে প্রশাসনিক ভাঙন এবং এক্ষেত্রে সরকারের প্রতিনিধিরা বাকপটুতার সঙ্গে তাদের শাসক গোষ্ঠীকে যে ওয়াদা করেছিল তার উপস্থাপনের ব্যর্থতাই এই বিপর্যয়ের জন্য দায়ী। নির্বাচনী অভিযানের পরবর্তী পর্যায়ে সরকারি প্রতারণার নিদর্শনও যথেষ্ট ছিল। কোনো কোনো মন্ত্রী প্রকাশ্যেই তাদের উদ্দেশ্যপূর্ণ নির্বাচনী তৎপরতা দেখিয়েছিলেন। কোনো কোনো দল বা প্রার্থীর অনুকূলে তারা চাঁদা তুলছিলেন। সামরিক জান্তার জনৈক সদস্য মাত্র এক সফরেই শিল্পপতিদের কাছ থেকে 1.5 কোটি টাকা সংগ্রহ করেছে বলে খবর রয়েছে। এই সংগৃহীত অর্থ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের প্রভাবশালী একটি রাজনৈতিক দলের নির্বাচনী অভিযানকে উৎসাহিত করার কাজে ব্যয় করা হয়েছিল। পশ্চিম পাকিস্তানের লোকেরা খুব ভালোভাবেই অবগত ছিল যে সরকার উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কায়ুমপন্থী মুসলিম লীগের এবং করাচি, সিন্ধু ও পাঞ্জাবে প্রগতি বিরোধী জামায়াতে ইসলামের পক্ষে নির্বাচনের প্রভাব খাটাবার চেষ্টা করেছিল। সীমান্ত গান্ধী বলে সুপরিচিত খান আব্দুল গাফফার খানের পুত্র ওয়ালি খানের নেতৃত্বে পরিচালিত ন্যাশনাল আওয়ামী পার্টির প্রভাব খর্ব করার জন্য কাইয়ুম খানকে সমর্থন করা হচ্ছিল। ওয়ালি খান কখনোই সরকারের সুরের সঙ্গে নিজের সুর মেলাননি। সরকারের দৃষ্টিতে তিনি ছিলেন একজন নেতা, যিনি শেখ মুজিবুর রহমানের মতোই স্বায়ত্তশাসনের দাবিতে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তানের জনগণকে বিপজ্জনকভাবে পরিচালিত করেছিলেন। বস্তুত ওয়ালি শেখ মুজিবুরের 6 দফা কর্মসূচির প্রতি সমর্থনের কথা প্রকাশ্যভাবে ঘোষণা করেছিলেন। কাজেই ওয়ালি খানের ক্রমবর্ধমান শক্তি হ্রাস করার জন্যই কাইয়ুম খানের মুসলিম লীগকে সরকারের পক্ষ থেকে নির্লজ্জভাবে সাহায্য করা হচ্ছিল। পশ্চিম পাকিস্তানের সরকার বিরোধী পক্ষের কেন্দ্রবিন্দু জুলফিকার আলী ভুট্টোর প্রভাব খর্ব করার জন্য জামায়াতে ইসলামী তদ্রূপ সরকারি সমর্থন পেয়ে আসছিল। জামায়াতে ইসলামী প্রার্থীদের পক্ষ সমর্থন ও ওয়ালি খান, ভুট্টো ও শেখ মুজিবুর রহমানের বিরোধিতার কাজে ন্যাশনাল প্রেস ট্রাস্টের মালিকানাধীন সংবাদপত্রগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হতে লাগলো। সিন্ধুতে ভুট্টো বারবার অভিযোগ করছিলেন যে তার পেছনে গোয়েন্দা বিভাগকে লেলিয়ে দেওয়া হয়েছে। পূর্ব বাংলায় শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের প্রার্থীগণ এই একই ধরনের সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন। সর্বোপরি রাওয়ালপিন্ডি ও সামরিক হেডকোয়ার্টার থেকে এই মর্মে একটি প্রবল গুজব উঠেছিল যে 1970 সালের 7 ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার সঙ্গে যাদের যোগাযোগ ছিল তারা আমাকে বলেছিলেন, সামনে বড় একটা কিছু হতে যাচ্ছে। নভেম্বরের প্রথম সপ্তাহে পূর্ব বাংলায় প্রলয়ঙ্কারী সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিবাত উপকূলবর্তী এলাকায় যে মরণ ছবল হানে, যা ছিল এই শতকের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ, নির্বাচন মুলতবি রাখার অনুকূলে একটি সুবিধাজনক অজুহাত এনে দিল। স্পষ্টতই এই সময়ে তা করার জন্য সামরিক জান্তার পক্ষ থেকে জোর চাপ এলো। এ প্রসঙ্গে
ইয়াহিয়া খান সম্পর্কে জনগণের প্রতিক্রিয়া লক্ষণীয়। দুর্যোগ ঘটার একদিন পরে প্রেসিডেন্ট পিকিং তার সরকারি সফর শেষ করেছিলেন। ফেরার পরে ঢাকায় তার প্রথম যাত্রা বিরতি ঘটে এবং দুর্যোগের খবর শোনামাত্র তিনি এই শহরে 24 ঘন্টার জন্য তার যাত্রা স্থগিত রাখেন। দুর্যোগের ব্যাপকতা তখন জানা। এ প্রসঙ্গে ইয়াহিয়া খান সম্পর্কে জনগণের প্রতিক্রিয়া লক্ষণীয়। দুর্যোগ ঘটার একদিন পরে প্রেসিডেন্ট পিকিংয়ে তার সরকারি সফর শেষ করে ফিরছেন। ফেরার পরে ঢাকায় তার প্রথম যাত্রা বিরতি ঘটে এবং দুর্যোগের খবর শোনা মাত্র তিনি এই শহরে 24 ঘন্টার জন্য তার যাত্রা স্থগিত রাখেন। দুর্যোগের ব্যাপকতা তখন পর্যন্ত জানা না গেলেও স্পষ্টতই ঘটনাটিতে রাজনৈতিক রঙের প্রলেপ দেওয়া হলো। শহরের সর্বত্র তখন গুজব চলছে। কেউ কেউ আসন্ন নির্বাচন মুলতবির কথা বলছেন, অন্যরা এই মর্মে ইঙ্গিত করছেন যে সামরিক জান্তা চূড়ান্তভাবে কর্তৃত্ব গ্রহণ করেছে এবং ইয়াহিয়া খানের মর্যাদাকে ক্ষুণ্ণ করে তাদের সম্পদশালীদের মধ্যে শীর্ষস্থানে রাখা হয়েছে। চাপা উত্তেজনা এতই প্রবল ছিল যে রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রাককালে ঢাকা বিমানবন্দরে পূর্ব প্রস্তুতিহীন সাংবাদিক সভায় একজন বিদেশি সংবাদদাতা এই ব্যাপারে প্রেসিডেন্টকে সরাসরি প্রশ্ন করেন। প্রেসিডেন্টের জবাব ছিল ত্বরিত এবং স্পষ্ট। তিনি জোরের সঙ্গেই বলেছেন যে তিনি তখন পর্যন্ত রাষ্ট্রপ্রধান আছেন এবং যতদিন তিনি সেনাবাহিনীর প্রধান থাকবেন ততদিন রাষ্ট্রপ্রধানও থাকবেন। কোনো পদত্যাগ করার ইচ্ছা তার নেই। কয়েক সপ্তাহ আগে এমন একটি প্রশ্ন ছিল অচিন্তনীয় ব্যাপার। প্রেসিডেন্ট সম্ভবত একটি সংক্ষিপ্ত জবাব দিয়েই সংবাদদাতার মুখ বন্ধ করে দিতে পারতেন। প্রকৃত অবস্থা এই যে তিনি এরূপ অস্বীকার করাকেই পছন্দ করেছিলেন এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেশের ভিত্তিতে প্রদত্ত তার জবাবকে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। এসবই আমার দৃঢ় বিশ্বাসকেই সমর্থন করে যে নির্বাচনের আসন্ন বিপ্লব এবং তার পরিকল্পনার বিপদ সম্পর্কে ইয়াহিয়া খানকে পূর্বেই সাবধান করে দেওয়া হয়েছে। যেভাবেই হোক তার উদ্দেশ্য সিদ্ধি করার জন্য যোগ্যতা তার ছিল, সে সম্পর্কে স্পষ্টতই প্রেসিডেন্টের দৃঢ় বিশ্বাস ছিল। তিনি মরিয়া হয়ে ঘটনাস্রোতকে পেছানোর দিকে ঠেলে দেবারও চেষ্টা করেছেন, কিন্তু নির্বাচনের গতিকে প্রভাবিত করতে সমর্থ ছিল না। অন্তত পূর্ব পাকিস্তানের জনসাধারণের তার কথাই প্রতারিত হয়নি। তারা সুদৃঢ় কল্পনীয় সামরিক আমলাতান্ত্রিক চক্রের বিরুদ্ধে উত্তেজিত হয়েছিল, যার জন্য তাদের এত জীবন ও রক্তদান করতে হয়েছে। কেউ তাদেরকে তাদের উদ্দেশ্য থেকে বিপথগামী করতে পারেনি। নির্বাচনের দিন ইয়াহিয়া খান বুঝতে পারলেন যে একটা অসম্ভব কিছু ঘটে গেছে। হ্যাঁ, নির্বাচনের দিন ইয়াহিয়া খান বুঝতে পেরে গেছেন যে অসম্ভব কিছু একটা ঘটে গেছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে নতুন পাঠ নিয়ে।